কোনো একটা বস্তুর উপর 5i প্লাস 2j প্লাস 3k নিউটনের বল প্রয়োগ করায় ওই বস্তুটা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সে স্থানান্তরিত হয়ে গেছে এবং ওই বিন্দুগুলার তোমার স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাকে গতে বের করতে বলছে সরণ ভেক্টর কত সেটা। সো এই পুরো চিত্রটা, এই পুরো সিনারিওটা আমি যদি চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ধরো এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্স, ওয়াই এবং জেড তিনটা অক্ষ এখানে বিদ্যমান। এখন এই ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় যে কোনো একটা পয়েন্ট তুমি চিন্তা করো, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা পি ধরলাম। তাহলে এই পি পয়েন্টের স্থানাঙ্ক আমাকে -1, 1, -1 এবং 2 দেওয়া আছে এবং আরেকটা বিন্দু দেওয়া আছে 4, 5, -3। তাহলে ধরো ওই বিন্দুটাকে আমি এখানে চিন্তা করি, অথবা আমি ধরো এখানে চিন্তা করলাম, কিউ বিন্দুটা হচ্ছে 4, 5, -3। তাহলে আমার যে বস্তুটা, আমার ওই বস্তুটার যে সরণ সেটা হচ্ছে এই পি বিন্দু থেকে সে কিউ বিন্দুতে চলে গেছে। তার মানে হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে তার সরণটা। সো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরণের মান। সো ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় আমাদের যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, আমরা জানি সেই স্থানাঙ্কটাকে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে তোমার এই মূল বিন্দুর সাপেক্ষে তোমার ওই বিন্দুটার যে সংযোজক ভেক্টর সেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। তাহলে আমাদের এই ভেক্টরটা হচ্ছে উপি ভেক্টর। সিমিলারলি আমরা এই মূল বিন্দুর সাথে কিউ ভেক্টরটাকেও কানেক্ট করতে পারি। তো এটা হচ্ছে তোমার উ কিউ ভেক্টর। তোমাকে বের করতে হবে পি কিউ ভেক্টর, যেটা হচ্ছে তোমার এস ভেক্টর। সো এস ভেক্টরের ডিরেকশন এবং পি কিউ ভেক্টর ডিরেকশন একই। সো এখন যদি তুমি চিন্তা করো তোমার এই ত্রিভুজ উ পি কিউ এ, তুমি যদি ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো তাহলে এখানে কি লেখা যায়? ও বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি, তাহলে উপি ভেক্টর প্লাস আমার পি কিউ ভেক্টর, এই দুইটার যোগফল হবে আমাদের উ কিউ ভেক্টরের সমান। বাট আমাকে তো বের করতে হবে পি কিউ ভেক্টর, যেটা হচ্ছে আমার সরণ ভেক্টর। তাহলে এটা কি হবে? উ কিউ ভেক্টর মাইনাস উপি ভেক্টর। তাহলে উ কিউ ভেক্টরটা কত? যেহেতু কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা জানি স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টর ফর্মেটে যখন আমরা এটাকে কনভার্ট করব তখন শুধুমাত্র তাদের স্থানাঙ্কর সামনে আই জে কে এগুলো অ্যাড করে দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। তার মানে এক্স এর যেই সহগ সেটার সামনে আমরা এক্স এর স্থানাঙ্কের সাথে আমরা আই যোগ করব, তারপর ওয়াই এর স্থানাঙ্কের সামনে আমরা বা ওয়াই স্থানাঙ্কের সাথে আমরা জে অ্যাড করব এবং কে এর স্থানাঙ্ক এটার সাথে জেড এর স্থানাঙ্কের সাথে আমরা কে অ্যাড করব। তাহলে উ কিউ ভেক্টরটা হচ্ছে তোমার 4i প্লাস 5j মাইনাস 3k। এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। এটা থেকে তোমার বিয়োগ দিতে হবে উপি ভেক্টরটা। ঠিক সিমিলারলি উপি ভেক্টরের ক্ষেত্রে 1, -1, 2 যেহেতু তোমার স্থানাঙ্ক ওই বিন্দুর, তাহলে এটার অবস্থান ভেক্টরটা হবে 1i মাইনাস 1j প্লাস 2k। তাহলে দুইটা যদি বিয়োগ দাও তখন দেখবে রেজাল্ট হবে 3i তারপরে প্লাস 6j মাইনাস 5k ভেক্টর। তার মানে এটা হচ্ছে তোমার গয়ের অ্যান্সার। উদ্দীপকের যে সরণ ভেক্টরের কথা বলছে সেই সরণ ভেক্টরটা হচ্ছে এত। এবং লাস্ট, উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কি না, অর্থাৎ তোমার যে এখানে বল দ্বারা কৃতকাজ হয়েছে সেটাকে বলের পক্ষে নাকি বিপক্ষে। তাহলে প্রথমত আমরা বলের পক্ষে বিপক্ষে সেই জিনিসটা বোঝার আগে আমরা এখানে যে বলের মানটা দিছে সেই বলের মানটা আমরা এখানে লিখে নিই। একটা বস্তুর উপর তুমি 5i প্লাস 2j প্লাস 3k নিউটন বল প্রয়োগ করছো, তাহলে 5i প্লাস 3j, 5i প্লাস 3j প্লাস 2k। দেখি ঠিক আছে কিনা। আচ্ছা উল্টা লিখছি আমি, 5i প্লাস 2j প্লাস 3k, 5i প্লাস 2j প্লাস 3k একক ভেক্টর। এটা হচ্ছে তোমার ফোর্সের মান। এই ফোর্স প্রয়োগ করে তুমি কতটুকু সরণ ঘটাইছো? পি কিউ পরিমাণ সরণ ঘটাইছো, বা এটাকে আমরা এস ভেক্টর লিখতে পারি। এবং সেটা হচ্ছে আমার 3i প্লাস 6j মাইনাস 5k। এখন আমরা জানি কৃতকাজের যে ইকুয়েশন, সে কৃতকাজ একটা স্কেলার রাশি এবং এই কৃতকাজের স্কেলার রাশি পাইতে হলে আমরা এফ ভেক্টর এবং সরণ ভেক্টর দুইটার ডট প্রোডাক্ট করলে আমরা পাই কৃতকাজ। তাহলে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যখন তোমার গ্রেটার দেন 0 আসবে, তার মানে তোমার কৃতকাজের মান ধনাত্মক, তখন আমরা বলি আমাদের যে সরণটা ঘটছে সেই সরণটা বলের পক্ষে।
আর যখন আমার যে কৃতকাজের মান সেটা শূন্যের চেয়ে ছোট হয় তখন আমরা বলি বলের বিপক্ষে কৃতকাজ ঘটছে। বোঝা গেল? তার মানে আমাদের এই এফ ভেক্টর এবং পি কিউ ভেক্টরের ডট গুণন করতে হবে। সো আমরা তো জানি ডট গুণন যদি আমরা করতে হয় তাহলে দুইটা ভেক্টর আমরা আগে লিখে নেই, 5i প্লাস 2j প্লাস 3k ডট 3i প্লাস 6j মাইনাস 5k। সো যখন আমরা ভেক্টরকে আইজেকে ফরম্যাটে থাকবে অর্থাৎ আয়তাকার একক ভেক্টর রূপে যখন ডট প্রোডাক্ট করতে হয় তখন আমরা আই জে এবং কে এর যে সহগগুলো থাকে সেগুলো শুধুমাত্র মাল্টিপ্লাই করে যোগ করে দিলেই আমাদের ডট প্রোডাক্ট বের হয়ে যায়। তার মানে এখানে 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 15 হবে, প্লাস যে এর সহগগুলো একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6, এই দুইটা গুণ করলে 12 হবে, যোগ কে এর সহগগুলো, কে এর সহগ একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 3, তার মানে -15। তাহলে এই সবগুলো যদি যোগ করো তাহলে দেখবা রেজাল্ট হবে 12 জুল। তার মানে আমার যেই কৃতকাজের মানটা সেটা হচ্ছে গ্রেটার দেন 0। সো গ্রেটার দেন 0 মানে কি, আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলের কারণে যেই সরণটা এখানে ঘটছে সেই সরণটা আমার বলের পক্ষে। সো প্রশ্ন অনুযায়ী 200 গ্রাম ভরের একটা বস্তুকে তুমি 50 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা উলম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড গতিতে ঘোরাচ্ছ, যেখানে অভিকর্ষ ত্বরণের মান তোমার 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 বলা আছে। সো তোমাকে গতে বের করতে বলছে তোমার ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল বের করো। সো প্রথমত আমরা সবগুলো ম্যাথে যেরকম করি, প্রথম কাজ হচ্ছে আমাদের যেই প্রশ্নটা আমাকে বলা আছে সেটাকে আমরা চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সো এখানে একটা বস্তুকে উলম্ব পথে বৃত্তাকার পথে ঘোরানো হইতেছে। সো উলম্ব পথ মানে তোমার একেবারে হাতটা হচ্ছে তুমি একেবারে সোজা যদি করো, ভূমির সাথে ভূমির সমান্তরাল যখন যদি রাখো, তারপরে তুমি একটা সুতা দিয়ে একটা বস্তুকে বাঁধো, এই বস্তুটাকে হাতটা সোজা করে যেভাবে রেখে রাখছো তোমার একেবারে ভূমির সমান্তরালে, সেখান থেকে তুমি এই বস্তুটাকে এরকমভাবে বৃত্তাকার পথে ঘুরাইতেছো। সো এই কেসটাকে বলি আমরা উলম্ব পথে ঘূর্ণনরত বস্তু। ঠিক আছে, তাহলে এই উলম্ব পথে ঘূর্ণনরত যে বস্তুটা আছে সেই বস্তু যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেই ব্যাসার্ধের ভ্যালুটা তোমাকে বলছে 0.5 মিটার, এবং তার যে ভর এই ভরটা তোমাকে বলা আছে কত, 0.2 কেজি। তো আমরা সবগুলাকে এসআই এককে রাখি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এবং তাকে তুমি যে রৈখিক বেগ দিয়ে ঘোরাইতেছ সেটা 20 মিটার পার সেকেন্ড। সেখানে রৈখিক বেগ কেন বললাম, কারণ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার রৈখিক বেগের একক। তোমাকে এই বৃত্তাকার পথে ঘূর্ণন বস্তুর তোমার কৌণিক বেগও দিয়ে থাকতে পারতো। সো এখানে যেহেতু রৈখিক বেগ দিছে তাহলে আমরা সেটাই দিয়ে করব। এবং আরেকটা ইনফরমেশন, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুই টাইপের ভেলোসিটিও কিন্তু থাকে, যেটাকে আমরা আর এর মাধ্যমে অর্থাৎ তার যে ব্যাসার্ধের মাধ্যমে দুইটাকে কানেক্ট করে পারি। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বলের যে ইকুয়েশন বৃত্তাকার পথে ঘূর্ণন বস্তুর, সেটার ইকুয়েশন হচ্ছে mv²/r, যেখানে m এর মান আমার দেওয়া আছে 0.2 কেজি, ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং ব্যাসার্ধের মান আমাকে দেওয়া আছে 0.5। তাহলে এটা যদি ক্যালকুলেট করে 160 নিউটন আসে আমার কেন্দ্রমুখী বলের মান। সো এটা অনেকটা সহজ ছিল ম্যাথ। ঘতে জিজ্ঞেস করছে যে তোমার ঘূর্ণরত যে বস্তুটা আছে এটার সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন। তার মানে এই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরাইতেছ, আমি যে বলছিলাম তুমি তোমার হাতটাকে একেবারে ভূমির সমান্তরালে রাখছো, এখন সুতাটা ঝুলে আছে অর্থাৎ সুতাটা একেবারে নিচে পড়ে গেছে। সো সুতাটার যে ইনিশিয়াল কেস সেটা ছিল এরকম। সো এই সুতাটাকে যখন এই পজিশনে আছে তখন এই পজিশনটা হচ্ছে তোমার ওই সুতার বা তোমার ওই বস্তুটার সর্বনিম্ন অবস্থান। তো এই সর্বনিম্ন অবস্থানের জন্যে তোমার সুতাটার উপর একটা টান ফিল হবে, কারণ সুতার ধরো চিন্তা করো তুমি যখন বস্তুটাকে শুধুমাত্র ধরে রাখছো তোমার আঙ্গুলের সামনে রশিটাকে পেঁচাইয়া, তাহলে তোমার আঙ্গুল সামান্য একটু ব্যথা পাবে না? অবশ্যই পাবে। তাহলে সেই ব্যথাটা কেন লাগতেছে, কারণ এই বস্তুর যে ওজন সেটা নিচের দিকে কাজ করতেছে, যেটার কারণে তুমি ব্যথা পাইতেছো। বাট শুধুমাত্র এটা না, তোমাকে কিন্তু শুধুমাত্র স্থির অবস্থায় তুমি শুধুমাত্র ধরে রাখছো বস্তুটাকে, ওই অবস্থায় হাতে কি ব্যথা পাইছো সেটা না, তোমাকে বলছে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ তুমি বস্তুটাকে যখন ঘুরাইতেছো ঘুরানো অবস্থায় সে যখন নিচের এই পজিশনে থাকে তখন তার উপর টানের মান এটা বের করতে বলছে।
তাহলে তখন কি টানের মান আরও বেশি ফিল হবে না, অথবা কম ফিল হইতে পারে? তাহলে ঘূর্ণনরত অবস্থায় যে টানের মান সেটাই আমাদের বের করতে হবে সর্বনিম্ন অবস্থানের জন্যে এবং সর্বোচ্চ অবস্থানের জন্য, অর্থাৎ এই যে অবস্থানটা এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান। তাহলে ওই পজিশনের জন্য টানের মান আমাদের বের করতে হবে। তাহলে টি লোয়েস্ট এবং টি হাইয়েস্ট এই দুইটা ভ্যালু আমাকে বের করতে হবে। সো কীভাবে বের করব? আমরা জানি যে কোনো র্যান্ডম পজিশনের জন্য আমার সুতা যে টানটা ফিল করে এটা তোমার সর্বোচ্চ সর্বনিম্ন যে কোনো পজিশন হইতে পারে, সর্বোচ্চ পজিশন হোক সর্বনিম্ন পজিশন হোক, বাট যে কোনো র্যান্ডম থিটা পজিশনে হোক, যে থিটাটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে তোমার একেবারে আনুভূমিক বলবো না, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা হতে তোমার কতটুকু কোণে তুমি ওইটাকে ঘূর্ণনরত অবস্থায় রাখছো। এখানে সাম্যাবস্থা বলতে কোন অবস্থাকে বুঝি আমরা? যে অবস্থানে সে একেবারে স্থির হয়ে থাকবে। এখন একটা বস্তুকে তুমি যে ঘুরাইতেছো সেটাকে তুমি যদি না ঘুরাইতা, অর্থাৎ এটার ভিতরে কোনো ফোর্স দিতেছো না, তুমি কোনো কেন্দ্রমুখী বল দিতেছো না, তাহলে সেটা কি হবে? একসময় এই যে রেখা বরাবর রেস্ট হয়ে যাবে না, এই রেখা বরাবর কিন্তু সে স্থির হয়ে যাবে। তাহলে এই রেখা বরাবর তার যে পজিশনটা এটাকে আমরা বলি সাম্যাবস্থান। তো এটার সাথে সে যে কোণটা এখানে তৈরি করে থাকবে সেই কোণটাকে আমরা থিটা নাম দিছি। তাহলে সেই কোণের সাথে কি সম্পর্ক? টানের সম্পর্কটা হচ্ছে যেই কোনো পজিশনের জন্য তোমার যে টানের ইকুয়েশন টি এক্স সেটা হচ্ছে এফ সি প্লাস এম জি কস থিটা, অর্থাৎ সর্বনিম্ন পজিশনের জন্য তোমার কেন্দ্রমুখী বল সর্বোচ্চ সর্বনিম্ন যেই পজিশন হোক না কেন কেন্দ্রমুখী বলের মানটা থাকবে, বাট আমার শুধুমাত্র বস্তুর যে ওজন সেই ওজনেরই কেবলমাত্র তারতম্য হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পজিশনের জন্য, এবং কতটুকু তারতম্য হবে সেই কতটুকু পরিবর্তন হবে সেই অংশটাই হচ্ছে এই কস থিটা পার্টটা। বোঝা গেল? তাহলে আমাদের যে সর্বনিম্ন পজিশন যখন হবে, অর্থাৎ টিএল যখন আমরা বের করব, টিএল এর জন্য থিটার ভ্যালু কত ডিগ্রি হবে? মান 0 ডিগ্রি হবে। তাহলে টিএল এর জন্য যদি থিটার মান 0 ডিগ্রি হয়, তাহলে আমরা ইকুয়েশনে যদি এখন বসাই টিএল ইজ ইকুয়ালস টু এফসি প্লাস এমজি কস 0 ডিগ্রি, তাহলে এমজি কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এফসি প্লাস এমজি, তাহলে এফসির মান আমরা কিন্তু গতই বের করছি 160 নিউটন, এবং ভরের মান কত? 0.2 ইন্টু 9.8। সো এটা ক্যালকুলেট করলে আমরা দেখব 161.96 নিউটন। সো সামান্য একটু বেশি হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পজিশনে যে টানের ভ্যালু সেইটা। হাইয়েস্ট পজিশনের টানের জন্য আমরা কীভাবে কী করব খেয়াল করো, এই চিত্রটা আরেকবার খেয়াল করো। তুমি যখন এই সুতাটাকে হাইয়েস্ট পজিশনে আনছো তখন এই সাম্যাবস্থান থেকে তোমার যে সুতাটা সেটা কত অ্যাঙ্গেল পরিমাণ শিফট হয়েছে, এখানে কোণের মান দেখেই বুঝতে পারতেছো এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হাইয়েস্ট পজিশনের জন্য এফসির যে ইকুয়েশন, সো টিএইচ এর যে ইকুয়েশন সেটা হবে এফসি প্লাস এমজি কজ 180 ডিগ্রি। তাহলে কজ 180 ডিগ্রির মান কত? -1। যেহেতু -1 তার মানে এফসির যে ভ্যালু 160 থেকে তোমার বাদ দিতে হবে এমজি, তাহলে 0.2 ইন্টু 9.8। তো এটা ক্যালকুলেট করলে 158.04 নিউটন আসবে অ্যান্সার। তাহলে সর্বোচ্চ পজিশনে তোমার টানের মান হচ্ছে 161.96 নিউটন, এবং সর্বনিম্ন পজিশনে তোমার যে টানের মান সেটা 161.96 নিউটন, কিন্তু সর্বোচ্চ যে পজিশন আছে সেখানে টানের মান 158.04 নিউটন। তাহলে সেইখানে টানের মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা আমরা বুঝবো কিভাবে? তাহলে এটার মান ছাড়া সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাটা কেন আসছে? কারণ হচ্ছে তোমার টিএল এর যে মান 161.96 নিউটন, এটার চেয়ে বেশি কিন্তু আর কোনো মান পাওয়া সম্ভব না। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে পারবো সিম্পলি আমরা কস থিটা পার্ট থেকে। কারণ তুমি যেই ইকুয়েশনে বসানো কেন, অর্থাৎ যেই পজিশনের জন্যই তুমি টিএক্স বের করো না কেন, সবসময় কিন্তু তোমার এই এফসির মানটা এবং এমজির মানটা সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। বাট কস থিটার মানটা কিন্তু চেঞ্জ হবে, তুমি যেই পজিশনে রাখবা বস্তুটাকে সেই অনুযায়ী তোমার থিটার মানটা এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তাহলে কস থিটা যেহেতু ভেরিয়েবল বা চেঞ্জ হয়ে যেতেছে, তাহলে কস থিটার সর্বোচ্চ মান কত? +1, এবং কস থিটার সর্বনিম্ন মান কত? -1। সো কস থিটার সর্বনিম্ন মানের যে -1 সেটা থিটার কত ভ্যালুর জন্য পাই আমরা? 180 ডিগ্রির জন্য পাই, এবং থিটার মান 180 ডিগ্রি কোন পজিশনে থাকে? আমরা জানি সর্বোচ্চ পজিশনের জন্য থাকে।
এবং থিটার মান +1, এটা কস থিটার মান 1, এটা 0 ডিগ্রির জন্য আসে। আর 0 ডিগ্রি তুমি কোন পজিশনে পাও? তোমার যে সর্বনিম্ন পজিশন আছে সে সর্বনিম্ন পজিশনে। তাহলে সর্বনিম্ন পজিশনের জন্য আমরা যে টানের মান পাইলাম TL, এটা আমরা কি পাইলাম? বেশি পাইছি সর্বোচ্চ পজিশন হচ্ছে, এবং এটাই তোমার কি একটা ম্যাক্সিমাম ভ্যালু না? সো TL এর চেয়ে বেশি তোমার পাওয়া সম্ভব না, এবং TH যেটা সেটাও কিন্তু তোমার একটা মিনিমাম ভ্যালু, এটার কম আর পাওয়া সম্ভব না, কারণ cos থিটার ভ্যালু -1 এর কম কিন্তু আর পসিবল না। তো দেখো, একটা কুয়া থেকে পাম্পের সাহায্যে তুমি প্রতি মিনিটে 600 কেজি পানি 40 মিটার গড় উচ্চতায় তুমি তুলছো, এবং পাম্পের যে দক্ষতা সেটা দেওয়া আছে 70%। এখানে অবিকর্ষ ত্বরণ ব্যবহার করতে বলছে আমাকে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো গ নাম্বারে আমাকে জিজ্ঞেস করছে পাম্প কর্তৃক কৃত কাজ কত সেটা হিসাব করতে। সো আমরা জানি একটা পাম্প যখন একটা কুয়া থেকে পানি যখন তোলে তখন কি অ্যামাউন্টের পানি তাকে তুলছে, সেই ভর এবং কতটুকু গড় সরণ করছে পাম্পটা, সে গড় উচ্চতা, এই ভ্যালুগুলো জানা থাকলে আমরা সেই পাম্পের কৃতকাজ হিসাব করতে পারি। সো কৃতকাজের যে ইকুয়েশন W = আমরা জানি mgh অ্যাভারেজ। এখানে h অ্যাভারেজ কেন হবে? কারণ এটা আমরা অনেক ম্যাথ করছি এই ধরনের। যখন আমার যখন সরণ প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে তখন কিন্তু আমাদের আদি সরণ বা শেষ সরণ নিয়ে কাজ করলে হবে না, আমাদের একটা গড় সরণ নিয়ে কাজ করতে হবে, যেখানে গড় সরণটাই কিন্তু প্রশ্নে তোমাকে দেওয়া আছে 40 মিটার। সো এখানে গড় সরণ আলাদা করে বের করার প্রয়োজন নাই, প্রশ্নেই দেওয়া আছে এটা। তাহলে আমাকে 600 কেজি পানি 9.8 অভিকর্ষ ত্বরণের বিপরীতে বা অভিকর্ষ ত্বরণের ভ্যালুর উপর ভিত্তি করে আমাকে 40 মিটার গড় সরণ ঘটাইতে হবে। তাহলে আমার কি পরিমাণ কৃতকাজ হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবা 2.352 × 10⁵ জুল, এটা হচ্ছে তোমার পাম্প কর্তৃক কৃতকাজ। ঘতে বের করতে বলছে আমাকে পাম্পের যে দক্ষতা, সে পাম্পের দক্ষতা যদি 50% হয় তাহলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। সো কার্যকর ক্ষমতার পরিবর্তন হবে বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে কোন ধরনের কার্যকর ক্ষমতা বোঝানো হয়েছে? ইনপুট নাকি আউটপুট? অবশ্যই এটা বুঝতেই পারতেছো প্রশ্ন পরে যে এই ক্ষমতাটা আউটপুট ক্ষমতার কথা বলা আছে, কারণ দক্ষতার উপর ভিত্তি করে তোমার আউটপুটটা চেঞ্জ হয়। তোমার যদি কোন একটা পাম্প 100% দক্ষ হয় তাহলে তুমি যতটুকু ইনপুট দিবা ততটুকুই আউটপুট পাবা। এখন সে যদি 50% দক্ষ যদি হয় তারপরেও কিন্তু তুমি পাম্পকে সেম ইনপুট দিতে হবে, কিন্তু তার দক্ষতা 50% হওয়ার ফলে তুমি তার থেকে আউটপুট পাবা 50%। সো আউটপুটটাই চেঞ্জ হইতেছে। তাহলে এখানে যেহেতু পরিবর্তন বের করতে বলছে তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমাদের যে আউটপুট যেই কার্যকর ক্ষমতাটা সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্ষমতার পরিবর্তন বের করার জন্য আগে তো প্রথম ক্ষমতাটা বের করতে হবে। সো পি আউট অফ 1 অর্থাৎ প্রথম কেজের জন্য পি আউট কত হবে সেটা কিভাবে বের করব? গতে আমরা প্রথম কেজের জন্য কি পরিমাণ কৃতকাজ বের করছি সেটা আমরা পেয়ে গেছি। এটাকে আমি সময় দিয়ে ভাগ দিলে কি পাবো? আমরা কি পরিমাণ ক্ষমতা আমার কার্যকর ক্ষমতা ছিল প্রথম ক্ষেত্রে যখন আমার দক্ষতা ছিল 70%। ওকে, তাহলে কৃতকাজের মান 2.352 × 10⁵ ডিভাইডেড বাই সময়। এখন প্রশ্নে বলা আছে যে তুমি প্রতি মিনিটে 600 কেজি পানি তুলছ, তাহলে সময় এখানে 60 সেকেন্ড হবে। সবগুলো একে নিয়ে গেলাম আমরা। তাহলে আমার যে আউটপুট যে পাওয়ার সেটা পাবো 3920 ওয়াট। তো এই আউটপুট পাওয়ারটা আমার যে পাম্প জেনারেট করতেছিল, যে পাম্পটা, সেই পাম্পের দক্ষতা কত পার্সেন্ট ছিল? 70% না? তাহলে এই পরিমাণ ক্ষমতা পাওয়ার জন্য আমাকে কি এই পরিমাণে ইনপুট দিতে হয়েছে? না, আমার কিন্তু ইনপুট এই পরিমাণ দেওয়া লাগছে না, ইনপুট কিন্তু আরও বেশি দেওয়া লাগছে। যেহেতু পাম্পটা 100% দক্ষ না, আমার পি ইনপুট হবে পি আউটপুট অফ 1 ডিভাইডেড বাই আমার ইটা অফ 1। সো আউটপুট অফ 1 মানে 3920 ওয়াট ডিভাইডেড বাই, যেহেতু এটা আমার 70% দক্ষ তাহলে এটাকে 0.7 দিয়ে ভাগ দিব। তাহলে আমি ইনপুট দিব কি পরিমাণ ক্ষমতা? 5600 ওয়াট। তাহলে এই পরিমাণ ওয়াট ইনপুট দেওয়ার ফলে আমি প্রথম কেজে আউটপুট পাইছি কত? 3920। এখন সেকেন্ড কেসে বলছে তোমার যখন পাম্পের দক্ষতা 50% হবে
এখন পাম্পের দক্ষতা চেঞ্জ হয়েছে, বাট পাম্পটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আছে, পাম্পের যে রেটেড যে ভ্যালুটা, সেটা কি চেঞ্জ হবে? সেটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ একটা পাম্প যখন তুমি বাজার থেকে কিনো, এটার গায়ে যে রেটেড ভ্যালু লেখা থাকে, সবসময় সে ততটুকু ইলেকট্রিসিটি বা ততটুকু ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করে, বাট তার আউটপুট আস্তে আস্তে কমতে থাকে, কারণ তার কর্মদক্ষতা সময়ের সাথে সাথে কমতে থাকে। বোঝা গেল? তার মানে সেকেন্ড কেজে তোমার ইটা 2 এটা চেঞ্জ হয়ে গেছে 50%-এ বা 0.5-এ। এটার সাথে সাথে তোমার পি আউটপুটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে পি আউটপুট অফ 2 সেটা কত হবে? পি অফ ইন ইন্টু ইটা 2। এই পি অফ ইনপুট প্রথম কেস দ্বিতীয় কেস সব কেসের জন্য কিন্তু সেম, 5600 ইন্টু 0.5, তাহলে 5600-এর অর্ধেক হচ্ছে 2800। তাহলে 2800 ওয়াট হচ্ছে কার্যকর ক্ষমতা। সো এটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা, বাট কতর জন্য? যখন ইটা 2 ছিল 50%-এর জন্য। আর এই কার্যকর ক্ষমতাটা কখনের জন্য? এই কার্যকর ক্ষমতা যখন আমার ইটা 1, অর্থাৎ যখন আমার দক্ষতা 70% তখনের জন্য। তাহলে ক্ষমতার কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে পাবো? পি আউটপুট অফ 1 মাইনাস পি আউটপুট অফ 2, দ্যাট ইজ 3920 মাইনাস 2800 ওয়াট। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1120 ওয়াট। সো এই পরিমাণ আমাদের ক্ষমতার পরিবর্তন হবে বা কার্যকর ক্ষমতার পরিবর্তন হবে। ভূপৃষ্ঠ হতে 1200 কিলোমিটার উচ্চতায় তুমি 300 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীকে প্রদক্ষিণ করাইতেছ, এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে আমাকে, মহাকর্ষ দ্রবকের মান, পৃথিবীর ভরের মান, পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণের মান সেটা দেওয়া আছে এখানে। সো গতে তোমাকে বের করতে বলছে কি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত বা আবর্তনকাল কত। সো আমরা জানি আবর্তনকালের একটা ইকুয়েশন আছে, আবর্তনকাল টি ইজ ইকুয়ালস টু, এটাকে অনেকভাবে বের করা যায়, 2π/ওমেগা, অথবা চাইলে প্রথমে ওমেগা বের করে তারপর এখানে ইনপুট করতে পারো, অথবা ওমেগার ভ্যালুটা ডিরেক্ট এখানে লিখে দিতে পারো। সেটা হবে টি ইজ ইকুয়ালস টু 2π r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই জি ইন্টু ক্যাপিটাল এম। সো এখানে আর এর মান এবং এইচ এর মান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সেটা আমরা জানি, এবং এইচ হচ্ছে প্রশ্নে বলা আছে তুমি স্যাটেলাইটটাকে 1200 কিলোমিটার উচ্চতায় এটাকে নিয়ে তারপর এটাকে প্রদক্ষিণ করতেছো। তাহলে এটা হচ্ছে তোমার স্মল এইচ এর মান, এবং জি ক্যাপিটাল এম সবগুলো ভ্যালুই আমাকে এখানে দেওয়া আছে। তো সবগুলো যদি আমি ইনপুট দেই, আমার আবর্তনকালের মান হবে 7267.52 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহে আবর্তনকাল। তারপর ঘ নাম্বার কি বলছে? তুমি কি ব্যবস্থা গ্রহণ করবা যাতে করে তোমার কৃত্রিম উপগ্রহটা মহাশূন্যে হারিয়ে যাবে। সো মহাশূন্য হারিয়ে যাওয়া শব্দটার সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। আমরা যখন মুক্তিবেগ টপিকটা যখন আমরা পড়ি, মুক্তিবেগ, তখনই আমরা মহাশূন্য হারিয়ে যাওয়ার এই কনসেপ্টটা সম্পর্কে প্রথম অবগত হই। সো মহাশূন্যে হারিয়ে যাওয়া বলতে বোঝায় যে আমি এমন একটা ভেলোসিটিতে তাকে নিক্ষেপ করব, অথবা অ্যাকচুয়ালি আমি এমন একটা গতিশক্তি দিয়ে তাকে নিক্ষেপ করব যাতে করে সে পৃথিবীর যে আকর্ষণ বল আছে বা পৃথিবীর আকর্ষণ বলের যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে অতিক্রম করে অসীমে চলে যাবে। এই জিনিসটাকে বলা হয় উপগ্রহটা মহাশূন্যে হারিয়ে যাওয়া। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে উপগ্রহটা মহাশূন্য হারিয়ে যাওয়ার জন্য এখন আমাকে কি কি ধরতে হবে? যে এই উপগ্রহটা যেহেতু তোমার একটা ফিক্সড আবদ্ধ সিস্টেম, যে এটা ধরো একটা পৃথিবীর উপগ্রহ, এটা ধরো পৃথিবীটা, এবং উপগ্রহটার যেই কক্ষপথ, আবর্তনরত কক্ষপথ, সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল স্মল এইচ, পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু হাইটে সে আছে সেই ভ্যালুটা, এবং পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেটা তো দেওয়াই আছে, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ সেগুলো দেওয়া আছে আমাকে, এবং স্যাটেলাইটের ভরও কিন্তু দেওয়া আছে। এবং আরেকটা জিনিস, এই স্যাটেলাইটটা কিন্তু এই অবস্থানে আবর্তনরত আছে, তার মানে এই স্যাটেলাইটের অবশ্যই এখানে একটা ভেলোসিটি আছে। তাহলে এই ঘূর্ণনরত অবস্থা থেকেই তুমি তাকে এটা কি করতে হবে? মহাশূন্য পাঠিয়ে দিতে হবে।
তাহলে ঘূর্ণনত অবস্থা থেকে তুমি যদি তাকে মহাশূন্য পাঠাইতে চাও, তাহলে অবশ্যই তোমার ঘূর্ণনত অবস্থায় কি পরিমাণ টোটাল এনার্জি আছে, সেই টোটাল এনার্জি সমপরিমাণে তো তুমি তাকে এনার্জি দিতে হবে। সে যে এনার্জি নিয়ে এখানে আবদ্ধ আছে সেই পরিমাণ এনার্জির তুমি যদি তাকে সাপ্লাই দিতে পারো ওই অবস্থানে, তখন সে এই সিস্টেম থেকে মুক্ত হয়ে যাবে। তার মানে টোটাল এনার্জি যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমত আমাকে এই পজিশনের যে গতিশক্তি সেটা প্রয়োজন, এবং এই পজিশনের যে মহাকর্ষীয় বিভব শক্তি সেটা প্রয়োজন। তার মানে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি ওই দুইটা ভ্যালু প্রয়োজন। এর ভিতরে গতিশক্তির ইকুয়েশন কি আমরা জানি, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভরের মান, বস্তুর ভর কত এখানে দেওয়া আছে, বস্তুর ভরটা হচ্ছে 300 কেজি। তাহলে স্মল এম হচ্ছে 300 কেজি ইন্টু ভেলোসিটি। তাহলে স্মল এম ভরের যেই উপগ্রহটা আছে সেটা কি ভেলোসিটিতে সে আবর্তন করতেছে সেটা কি আমরা জানি না, সেটা আমরা বের করে নিতে পারি। কিভাবে? আমরা জানি স্যাটেলাইটের যে ভেলোসিটির ইকুয়েশন সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস স্মল এইচ। সবগুলো ভ্যালুই তো দেওয়া আছে, সো সবগুলো ভ্যালু ইনপুট দিয়ে ভেলোসিটির মানটা প্রথমে আমরা বের করে নিব, এত মিটার পার সেকেন্ড। তারপর এটা এখানে আমরা বসাবো 7267.52 হোল স্কোয়ার। তাহলে জুল ইউনিটে আমাকে গতিশক্তির মানটা আমার হবে 7.92 ইন্টু 10⁻9 জুল। ঠিক আছে, তাহলে গতিশক্তি বের হয়ে গেছে এটা। এখন আমাদের দরকার বিভব শক্তি। আমরা জানি মহাকর্ষীয় বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস এইচ, যেখানে সবগুলো ভ্যালুতে দেওয়া আছে। ক্যাপিটাল এম জি এই দুইটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, স্মল এম এটাও উদ্দীপকে দেওয়া আছে, ক্যাপিটাল আর এইচ সবগুলোই উদ্দীপকে দেওয়া আছে। ঠিক আগের মতোই সবগুলো ভ্যালু যদি বসাও তাহলে দেখবা তোমার মহাকর্ষীয় যে বিভব শক্তি সেটার মান আসতেছে -1.58 ইন্টু 10⁻10 জুল। এবং আমরা এটাও জানি মহাকর্ষীয় বিভব শক্তির মান সবসময় নেগেটিভ আসবে। তাহলে এখন যদি তুমি টোটাল শক্তি হিসাব করো ইকে প্লাস ইপি লেখে, সেটা কত হবে -7.925 ইন্টু 10⁻9 জুল। তার মানে বুঝতে পারতেছো ওই স্যাটেলাইটটা যে তোমার ঘুরতেছে ওই ঘূর্ণরত অবস্থায় তার যে মোট শক্তি সেটা -7.95 ইন্টু 10⁻9 জুল। তাহলে তোমাকে বলছে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তোমাকে কিন্তু এখানে কোনো ধরনের স্কেপ ভেলোসিটি বা এই টাইপের কিছু বের করতে বলে নাই। তোমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তোমাকে এমন এনার্জি দিতে হবে যেটা তার টোটাল শক্তির সমান। সো তার যেহেতু টোটাল শক্তি নেগেটিভ, সো আমরা জানি নেগেটিভ এনার্জি মানে স্টেবিলিটি বা স্থিতিশীলতা, এই জিনিসটার মিনিং হচ্ছে নেগেটিভ এনার্জি। যেমন ইলেকট্রনকে কেন্দ্র করে যেই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলোর নেট এনার্জি কী থাকে, নেগেটিভ থাকে না। তাহলে নেগেটিভ এনার্জি মানে ওই ইলেকট্রনটা তোমার ওই কক্ষপথে আবর্তন করতে চায়, ফলে তার নেট এনার্জি নেগেটিভ আসছে, বা এটা একটা সুস্থিত কন্ডিশন সেটাকে হিন্টস দিতেছে। তাহলে যেহেতু আমার এখানে যে সিস্টেমটা আছে স্যাটেলাইট সিস্টেমটা, সেটা যেহেতু স্থিতিশীল একটা সিস্টেম, এই স্থিতিশীল সিস্টেম তৈরি করার জন্য এই পরিমাণ আমাকে নেগেটিভ এনার্জি প্রয়োজন। তাহলে এটার অপোজিট ডিরেকশনে আমি যদি ঠিক সেম অ্যামাউন্টের পজিটিভ এনার্জি তাকে সাপ্লাই দিতে পারি, তাহলে তার নেট এনার্জি তখন কত হয়ে যাবে, 0 জুল হয়ে যাবে। এবং 0 জুল থাকলে অর্থাৎ নেট এনার্জি যখন 0 হয়ে যাবে, তখন তোমার ওই স্যাটেলাইটটা ওই মহাশূন্য ওই যে কক্ষপথে সে ঘুরতেছিল সেই কক্ষপথে কোনোভাবেই আর থাকতে পারবে না। বোঝা গেছে? তার মানে তোমাকে ঠিক এত অ্যামাউন্টের +7.92 ইন্টু 10⁻9 জুল পরিমাণ এনার্জি বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। এই এনার্জিটা তুমি যেইভাবে চাও সেইভাবে সাপ্লাই দিতে পারো, হিট এনার্জি অথবা ভেলোসিটি দিয়ে, বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে, যেরকমভাবে পারো না কেন তোমাকে এই পরিমাণ ওয়ার্ক ডান বাইরে থেকে করতে হবে। করলে এখানে ঘটবে কি, তোমার যে কৃত্রিম উপগ্রহটা আছে সেটা মহাশূন্যে হারিয়ে যাবে। ঠিক আছে, সো এখানে তোমার মুক্তিবেগ টাইপের এই টাইপের কোনো কোয়েশ্চেন কিন্তু এখানে করে নাই। সো একটা সরল ছন্দিত গতিতে স্পন্দিত কোনো একটা বস্তুকণার সরণের যে সমীকরণ সেটা দেওয়া আছে x = a sin ω t -π/4। যদি তুমি কণাটার ত্বরণকে এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারো, তাহলে গতে তোমাকে বের করতে বলছে সরল ছন্দিত গতির বেগের রাশিমালা নির্ণয় করো। সো যেহেতু প্রশ্নে সরল ছন্দিত গতির সরণের রাশিমালা দেওয়া আছে x = a sin ω t -π/4, এবং এই ইকুয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরবো,
যেখানে এ বলতে আমাকে বিস্তার বোঝাবে, এ হচ্ছে আমার বিস্তার, আমাদের এখানে যে ওমেগাটা সেটা হচ্ছে আমার কৌণিক বেগ, এই জিনিসগুলো আমাদের এখানে ধ্রুবক থাকবে। এবং আমার যেই -π/4 এটা হচ্ছে আমার আদি দশার মান। ওকে, সেটা আমরা পরে দেখি, বাট আমাদের প্রথমে বের করতে বলছে বেগের রাশিমালা বের করতে। সো আমরা জানি সরণকে যখন আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, দ্যাট ইজ dx/dt, তখনই আমরা ভেলোসিটি পেয়ে যাই। তার মানে আমাদের উপরে যে রাশিটা আছে এক্স এর মান, এটাকে আমরা টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। করলে কি হবে, এখানে এ তো কনস্ট্যান্ট, তাইলে আমাকে এখানে সাইন এক্স এটার অন্তরীকরণ প্রথমে করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে আমরা জানি কজ এক্স আসে, তো এক্স হিসেবে আমরা ওমেগা টি মাইনাস π/4 এটাকে ধরে নিলাম, ইন্টু যেহেতু যে জিনিসটাকে এক্স ধরতো সেটা তো আর এক্স না, তাহলে তোমাকে ওই ফাংশনটার আবারও অন্তরীকরণ করতে হবে। করলে ওমেগা টি এটার অন্তরীকরণ করলে হবে ওমেগা, এবং -π/4 এটার অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে এই যে রাশিটা, এটা হচ্ছে তোমার সরল ছন্দিত কণার ব্যাগের রাশিমালা। সো ঘ নাম্বারে তোমাকে বের করতে বলছে যে পি এর মান এবং ফাই এর মান বের করা সম্ভব কিনা। প্রশ্নের লাস্টে তোমাকে ত্বরণের যে ইকুয়েশন দেওয়া আছে সেখানেই দুইটা এক্সট্রা ভেরিয়েবল এখানে ইনক্লুড করছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ফাই, যেগুলোর মান আমরা জানি না সেটা বের করতে পারি কিনা বা বের করা যাবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমার ফাইনাল যে মানটা সেটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু পি সাইন ওমেগা টি প্লাস ফাই। সো এই যে ত্বরণটা আসছে সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রথমে যেই সরণের ইকুয়েশনটা দেওয়া ছিল, এই যে এটা, এই ইকুয়েশনটা থেকেই তো ত্বরণটা আসতে হবে, তাই তো। তো এটা আনার জন্য আমরা একটা কাজ করি, ঘতে যেহেতু আমরা ভেলোসিটির ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে আমরা একটা কাজ করি, ভেলোসিটি থেকে ত্বরণে যাওয়া সেটা তো আরও ইজি, ভেলোসিটির মতোই, যে আমরা যদি ভেলোসিটিকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলেই তো আমরা ত্বরণ পেয়ে যাই না। তাহলে সেটা যদি আমরা এখন করি, এই ফাংশনটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে আমাদের, যেখানে ওমেগায় একটু আগেই তো আমরা বলছি এই দুইটা কি একটা ধ্রুবক মান। তাহলে ওমেগা এর জায়গায় থাকবে cos x, এটাকে তুমি যদি x ধরো অ্যাঙ্গেলটাকে, তাহলে cos x এর অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা আমরা সামনে দিলাম, তাহলে সাইন ওমেগা টি মাইনাস π/4। বাট আমার অন্তরীকরণ কিন্তু শেষ হয় নাই, কারণ আমরা যেই জিনিসটাকে এক্স ধরছি সেটা তো অ্যাকচুয়ালি এক্স না, তাহলে এটা মাল্টিপ্লাই করে আবার এই জিনিসটাকে লিখতে হবে। তাহলে ওমেগা টি মাইনাস π/4 এটার অন্তরীকরণ করলে কত হবে, ওমেগা হবে, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি মাইনাস π/4। এটা হচ্ছে আমার ত্বরণের মান। সো এখন আমাদের কাজ কিন্তু এতটুকুই ছিল। এখন আমাদের করব কি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। দুইটা ইকুয়েশনই কি আমাদের প্রশ্নে যে সরল চলন্ত গতির কথা বলা আছে, যে সরণের ইকুয়েশন দেওয়া আছে সেটা থেকে প্রাপ্ত ত্বরণ না। দুইটা যেহেতু একই ইকুয়েশন, তার মানে দুইটাকে তুমি যদি এখন সমীকৃত করো বা কম্পেয়ার করো, তাহলে কিন্তু এখানে তোমার পি এর ভ্যালু অথবা এইসব ভ্যালুগুলো বের হয়ে যাবে। তাহলে প্রথমত আমার যে পি এর মান সেটা কত হয়, দেখো সাইনের সামনে যে অংশটা সেটা হচ্ছে এখানে পি, এখানেও সাইনের সামনে যে পুরো অংশটা সেটা হবে পি। তাহলে পি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ। ওকে, আর কি বের করতে বলছে, ফাইয়ের মান। তো সাইন ওমেগা টি এর সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা কি বলি, আদি দশা। এখন আদি দশা আগে যেটা থাকে সবসময় কিন্তু সেমই থাকে, কারণ তার নামই তো আদিবেগ বা আদি দশা। কোন একটা জিনিস যখন আদিবেগ যখন পড়ি আমরা, বস্তুকে তুমি যত সেকেন্ড পরেই তার বেগ নির্ণয় করো না কেন, সবসময় তার আদিবেগ তো সেমই থাকে না। এখানেও সেম, তুমি যেই পজিশনের জন্য অ্যানালাইসিস করো না কেন, তার যে আদি দশা যেটা থাকবে সেটা সবসময় সেমই থাকবে। তাহলে আদি দশা হচ্ছে এখানে আমাদের -π/4 এবং পি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ারে। কোনো একদিনে আবহাওয়ার রিপোর্টে আমরা বরিশালের শিশিরাঙ্ক 15.5 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি, এবং ওইখানে বায়ুর যে তাপমাত্রাটা সেটা বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে আমাকে, যে 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে আমাদের 3টা ভ্যালু দিছে। উক্ত দিনে আমার যে কুয়াকাটার তাপমাত্রা সেটাও একই, কিন্তু একই থাকা সত্ত্বেও এই কুয়াকাটাটা কি ছিল, অস্বস্তিকর ছিল। সো গতে আমাকে বের করতে বলছে যে বরিশালের যে আপেক্ষিক আর্দ্রতা, সেই আপেক্ষিক আর্দ্রতা বের করো। সো
আমরা যদি গ নাম্বারটা বের করার চেষ্টা করি, সো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি হচ্ছে উপরে হচ্ছে আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প, যে শিশিরাঙ্কে যে সম্পৃক্ত আছে সেই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্প চাপ, এবং নিচে হচ্ছে আমাদের বায়ুর যে তাপমাত্রা, সেই বায়ুর তাপমাত্রায় আমার যে সম্পৃক্ত জলীয় বাষ্প আছে সেই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন শিশিরাঙ্ক এবং বায়ুর তাপমাত্রা দুইটাই তো একটা তাপমাত্রা বোঝায়, যেমন শিশিরাঙ্ক এটা একটা তাপমাত্রা মিন করে এবং বায়ুর তাপমাত্রা সেটা তো নামেই তাপমাত্রা আছে। তাহলে শিশিরাঙ্কের টেম্পারেচারটা কত প্রশ্নে বলা আছে না, সেটা হচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 15.5 ডিগ্রি সেলসিয়াসে যে বায়ুচাপ সেটা উপরে বসবে এবং নিচে বসবে বায়ুর তাপমাত্রা, দ্যাট ইজ 25 ডিগ্রি সেলসিয়াসে যে সম্পৃক্ত জলীয় বাষ্প সেটা। এখন প্রশ্নে একটু খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু বায়ুর তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান দেওয়াই আছে 24 × 10⁻³ কিন্তু আমাদের শিশিরাঙ্ক যেটা 15.5 ডিগ্রি সেলসিয়াস সেটার কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া নাই, বাট 15.5-এর কাছাকাছি একটা ভ্যালু, দ্যাট ইজ 15 ডিগ্রি সেলসিয়াসের যে মানটা সেটা কিন্তু দেওয়া ছিল। তাহলে আমাকে 15.5 ডিগ্রি সেলসিয়াসের প্রথমে বের করতে হবে। সো এটা কিভাবে বের করব, এটা বের করা কোয়াইট ইজি। সো 15.5 ডিগ্রি সেলসিয়াসে তোমার বাষ্পচাপ বের করা লাগবে। সো বাষ্পচাপের যে গ্রাফগুলো থাকে টেম্পারেচারের সাথে সেটা অ্যাকচুয়ালি অনেকটা লিনিয়ার থাকে যখন টেম্পারেচার কম থাকে। সো যেহেতু গ্রাফটা লিনিয়ার থাকে তখন এই গ্রাফটাকে তুমি একটা কাজ করতে পারো, 15.5 ডিগ্রি সেলসিয়াসকে তুমি দুইটা অংশে ভাগ করতে পারো। একটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত সেটা, এটার সাথে তুমি যদি 0.5 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত সেটা যদি অ্যাড করো তাহলে কিন্তু তুমি পাওয়া যাবে এখানে 15.5-এ কত ছিল সেটা। তাহলে এই পুরা দশমিক ভ্যালুটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 0.5। সো এই দুইটা টেম্পারেচারে আমরা আলাদা আলাদাভাবে চাপ নির্ণয় করব, যার ভিতরে 15 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চাপের মান দেওয়াই আছে প্রশ্নে। সেটা কত, 12.5 × 10⁻³ তাহলে 12.5 × 10⁻³ মিলিমিটার মার্কারি প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ কত সেটা আমাকে বের করতে হবে। সো প্রশ্নে খেয়াল করো, যেহেতু আমি একটু আগে একটা কথা বলছি যে আমাদের যে টেম্পারেচারের সাথে বাষ্পচাপের যে রিলেশনটা সেটা আমাদের অনেকটা সমানুপাতিকের মতোই। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তোমার তাপমাত্রা বৃদ্ধিতে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তোমার যদি বাষ্পচাপটা সেটা যদি এতটুকু বৃদ্ধি পায় 13.63 থেকে তুমি যদি বাদ দাও 13.63 থেকে 12.5 × 10⁻³ মিলিমিটার মার্কারি, তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার ফলে তোমার 1.13 × 10⁻³ মিলিমিটার মার্কারি পরিমাণ সম্পৃক্ত বাষ্পচাপ বাড়তেছে। তাহলে তোমার প্রতি 0°5 তাপমাত্রা বৃদ্ধিতে তোমার কতটুকু বাড়বে সেটা কত হবে, 1.13 × 10⁻³ × 0.5। তাহলে এটাকে যদি 0.5 দিয়ে গুণ দাও তাহলে হবে 0.565 × 10⁻³ মিলিমিটার মার্কারি। তার মানে তোমার যে 0.5 ডিগ্রি সেলসিয়াসের যে সম্পৃক্ত বাষ্পচাপ সেই সম্পৃক্ত বাষ্পচাপের মান কত, 0.565 × 10⁻³ মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাহলে 15.5-এ আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হবে 0.565-এর সাথে তুমি যদি 12.5 যোগ করো কত হবে, 13.065 × 10⁻³ মিলিমিটার মার্কারি। তাহলে এখন রিলেটিভ হিউমিডিটি বের করা ইজি। উপরে হবে আমাদের 13.065 × 10⁻³ এবং নিচে হবে 25 ডিগ্রি সেলসিয়াসের 24 × 10⁻³। তাহলে 24 × 10⁻³ মিলিমিটার মার্কারি। তাহলে এটা যদি ভাগ দাও তাহলে রিলেটিভ হিউমিডিটি বের হবে আমাদের 0.5443।
অথবা এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই সেটা হবে 54.43% রিলেটিভ হিউমিডিটি ছিল। ওকে, আচ্ছা, তারপরে ঘতে বলছে বরিশাল এবং কুয়াকাটায় কোথায় শিশির এবং কুয়াশা বৃষ্টির সম্ভাবনা বেশি তা নির্ণয় করতে হবে। তো এখানে তোমার কুয়াকাটা সম্পর্কে বেশি কোনো ইনফরমেশন দেয় নাই, শুধুমাত্র তুমি যেই টি অফ পরিবেশ, যেটা ধরো আমি কি লিখতে পারি, এনভায়রনমেন্টের যেই টেম্পারেচারটা সেটাই তুমি জানো, সেটা কত, 25°C। তাহলে তুমি কি কুয়াকাটার জন্য রিলেটিভ হিউমিডিটি বের করতে পারবা কি? সেটা কিন্তু বের করা যাবে না, কারণ জানি রিলেটিভ হিউমিডিটি বের করার জন্য তোমাকে শিশিরাঙ্ক যে টেম্পারেচার সেটাও কিন্তু লাগে। এখন দুইটা ভিন্ন ভিন্ন স্থানের শিশিরাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, এবং শিশিরাঙ্ক ভিন্ন ভিন্ন হলে তোমার রিলেটিভ হিউমিডিটিও ভিন্ন থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি ভিন্ন ভিন্ন হইলে আমার ভিন্ন ভিন্ন অবস্থানে আমার যেই স্বস্তিকর পরিবেশ সেটার মেজারমেন্টও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাহলে যেহেতু প্রশ্নে বলা আছে যে তোমার কুয়াকাটায় তাপমাত্রা একই থাকা সত্ত্বেও তোমার কুয়াকাটায় অস্বস্তিকর ছিল, তাহলে এখানে কি আমরা ধরে নিতে পারি না যে বরিশালে স্বস্তিকর ছিল? তাহলে বরিশালে যেহেতু স্বস্তিকর ছিল এবং বরিশালের জন্য তুমি যেহেতু রিলেটিভ হিউমিডিটি পাইছ কত, 54.43%, তাহলে আমরা বলতে পারি কি আমাদের যে রিলেটিভ হিউমিডিটি অফ কুয়াকাটা সেটা অবশ্যই গ্রেটার দেন 54.43%। সো এমন না যে সামান্য 1-2%-এর বেশি হবে, এটা অ্যাকচুয়ালি তোমার 10-20% বেশি হয়। 60-70% যদি চিন্তা করো যে রিলেটিভ হিউমিডিটি অ্যারাউন্ড 70% আমরা এজিউম করে নিলাম। বাট এটা তো আমাকে জিজ্ঞেস করে নাই রিলেটিভ হিউমিডিটি কত, সেটা তো আমাকে বের করতে বলে নাই। আমাকে বলছে কোথায় তোমার শিশির এবং কুয়াশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সো শিশির এবং কুয়াশা সৃষ্টি হওয়ার সম্ভাবনার জন্য আগে তোমাকে বুঝতে হবে শিশির কখন তৈরি হবে। সো আমরা জানি যে আমার যখন কোনো একটা পরিবেশে ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, ঠিক আছে, ধরো আমি এমন একটা পরিবেশে আছি, সেই পরিবেশের আমার 10 লিটার বাষ্পচাপ ধারণ ক্ষমতা আছে। সো আমার পরিবেশের ধারণ ক্ষমতা হচ্ছে 10 লিটার, কিন্তু আমার এই পরিবেশে যেই গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো যদি 5 লিটার হয় তখন কি ঘটবে? আমরা বলতে পারি যে আমার যেই পরিবেশটা আছে সেটা এখন 50% রিলেটিভ হিউমিডিটিতে আছে। এটা এই জিনিসটা তো আমাদের ছিল রিলেটিভ হিউমিডিটি, কিন্তু যদি এমন হয়তো যে আমার যেই পরিবেশ আছে সেটার যদি ধারণ ক্ষমতা আগের মতোই 10 লিটার, বাট এখানে তোমার ধরো 9 লিটার আছে, ঠিক আছে, 9 লিটার, তাহলে এখানে আমার যেই রিলেটিভ হিউমিডিটি সেটা কত হবে? 90% হয়ে যাবে না? সো যেখানে আমার ধারণ ক্ষমতা দুই ক্ষেত্রেই সেম, বাট দুই জায়গার ভিতরে আমাদের বাষ্পচাপের যে অ্যামাউন্ট সেটা কি ভিন্ন ভিন্ন না? সো যেখানে আমাদের রিলেটিভ হিউমিডিটি অফ বরিশাল এবং রিলেটিভ হিউমিডিটি অফ কুয়াকাটা যেহেতু একটা চেয়ে আরেকটা কম বেশি আছে, তাহলে আমরা কি বলতে পারি বরিশালের ভিতরে আমার যে বাষ্পচাপ আছে সেই বাষ্পচাপ যতটুকু থাকা উচিত তার চেয়ে কি আছে, অনেক কম আছে। এবং যেহেতু তোমার বিএইচকে যেটা আরএইচকে কুয়াকাটার জন্য যে রিলেটিভ হিউমিডিটি সেটার মান যেহেতু বেশি হবে, তাহলে তোমার বরিশালের তুলনায় সেখানে তোমার অ্যামাউন্ট কি বেশি আছে না? যেমন এখানে 9 লিটার যেমন 5 লিটার 9 লিটার, এই এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে আমাকে যদি কুয়াশা পড়তে হয়, কুয়াশা হওয়া মানে কি, আমরা জানি যখন আমার ধারণ ক্ষমতা 10 লিটার থাকে, আমরা যখন একেবারে 10 লিটার বায়ু দ্বারা পূর্ণ করে ফেলি, তখন ওই যে স্টেটটা, ওই স্টেটটাকে আমরা বলি সম্পৃক্ত স্টেট। এবং 10 লিটার চেয়ে কম যখন থাকে তখন সেই স্টেটটা হচ্ছে তোমার অসম্পৃক্ত স্টেট। সো এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত কন্ডিশন। আর থার্ড আরেকটা স্টেট আছে যখন আমার এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 10 লিটার, বাট এখানে কোনো মতে আমার এখানে গ্যাস চলে আসছে 15 লিটার, তখন কি হয়? তখন হয় কি আমাদের যে 10 লিটারের বেশি যে এক্সট্রা যে 5 লিটার আছে সেটা তোমার ঘনীভূত হয়ে নিচে পড়ে যায়, অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতাম এটা হচ্ছে তোমার অর্ধক্ষেপ হয়ে যাবে। বাট এখানে তো অর্ধক্ষেপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এখানে যে অর্ধক্ষেপের যে কনসেপ্টটা সেটা অ্যাকচুয়ালি শিশির রূপে তোমার মাটিতে পড়ে যাবে। তার মানে যেখানে তোমার রিলেটিভ হিউমিডিটি বেশি আছে সেখানে তোমার বেশি পরিমাণ বায়ু অ্যাড করতে পারবা না, বাট যেখানে তোমার রিলেটিভ হিউমিডিটি কম আছে সেখানে তোমার কি বেশি পরিমাণ বায়ু অ্যাড করা যাবে। তাহলে যেখানে বেশি পরিমাণ বায়ু অ্যাড করা যাবে সেখানে তোমার স্বস্তির অ্যামাউন্টটা কী হবে? বেশি হবে।
যেহেতু তোমার কুয়াকাটায় আর সামান্য একটু বায়ু অ্যাড করলেই তোমার শিশির পড়া শুরু হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি কুয়াকাটার ভিতরে তোমার শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা কি বেশি থাকবে। সো এটার থেকে তোমার ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই, শুধুমাত্র তোমার এই জিনিসগুলো এক্সপ্লেন করে দিতে হবে ঠিকভাবে, সবগুলা যে মূল কনসেপ্ট সেগুলো উল্লেখ করে। চিত্রে এ বি এবং বিসি এবং সিএ এই ত্রিভুজের 3টা বাহুর সমান এবং 3টা বাহুর দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে। তো এটা 3টা বাহু যেহেতু 15 মিটার তোমাকে দেওয়া আছে, এবং আরও কিছু ইনফরমেশন দিছে আমাকে যে ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু যদি বিসি এর মধ্যবিন্দু হয় এবং বি বিন্দু এবং সি বিন্দুতে আমি দুইটা বস্তু রাখছি, একটা হচ্ছে 60 কেজি এবং সি বিন্দুতে হচ্ছে 70 কেজি ভরের বস্তু রাখছি, আমাকে বের করতে হবে এই বিন্দুতে বিভবের মান কত সেটা। তাহলে আমরা জানি বিভব একটা স্কেলার রাশি। সো একটা স্কেলার রাশি যদি তোমার লব্ধি বের করতে হয়, সেখানে তোমার ভেক্টর ফরম্যাটে লব্ধিটা বের করতে হবে না। তোমার স্কেলার রাশির জন্য তোমার যদি টোটাল মানটা বের করতে হয়, সেখানে ভেক্টর না বরং আমাদের যে স্কেলার যোগফল সেটা করতে হবে। তাহলে এ বিন্দুর বি বিন্দুর জন্য যে বিভব এবং এ বিন্দুর সি বিন্দুর জন্য যে বিভব, সেই দুইটা বিভব আমাদের যোগ করলে কি আমাদের যে এই বিন্দুর যে মোট বিভব সেটা বের হয়ে যাবে। এবং যেহেতু আমরা এখানে স্কেলার রাশি যোগ করতেছি, তাহলে আমরা এটাকে লব্ধিও বলতে পারবো না, কারণ লব্ধি তখনই আসে যখন তুমি দুইটা ভেক্টরের যোগফল করবে, তখন দুইটা স্কেলারের যোগফল করলে সেটা মোট হবে, সেটা কখনো লব্ধি হয় না। বোঝা গেল? আচ্ছা, তাহলে এ বিন্দুর জন্য বি বিন্দুতে যে বিভব হবে সেটার ইকুয়েশন হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম। অর্থাৎ যখন আমরা এই এ বিন্দুতে বিভবের মানটা ক্যালকুলেট করার চেষ্টা করব, তখন আমরা চিন্তা করব যে বি বিন্দুতে একটা বস্তু আছে, তার একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। তাহলে সেই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে তুমি একটা বস্তু আনছো এই বিন্দুতে, সেটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে টেস্ট চার্জ হিসেবে চিন্তা করো বা টেস্ট মাস হিসেবে, যেটা বি বিন্দু থেকে 15 মিটার দূরে আছে। তাহলে বি বিন্দু থেকে 15 মিটার দূরে যদি থাকে, তাহলে তোমার এখানে যেই আর এর মান সেটা কত হবে? 15। এবং তোমার যেই বস্তুটার ক্ষেত্রে তুমি বস্তুগুলাকে আনয়ন করতেছো, অর্থাৎ যার ক্ষেত্রে যাকে আনয়ন করতেছো, ক্ষেত্র যার, তোমার ওইখানে ক্যাপিটাল এম হিসেবে সেটাকেই বসাতে হবে। তাহলে উপরে তোমার 60 বসাইতে হবে। তারপরে প্লাস বি অফ এ অফ সি, অর্থাৎ এ বিন্দুর যে বস্তুটা আছে সেটা এখন সি বিন্দুর যে ক্ষেত্র সেটার জন্য এখন আমাদের চিন্তা করতে হবে। তাহলে চিন্তা করো, এখন সি বিন্দুতে যে 70 কেজি ভরের বস্তু আছে, সেই 70 কেজি ভরের একটা ইন্ডিভিজুয়াল একটা মহাকর্ষীয় ক্ষেত্র থাকবে, এবং সেই ক্ষেত্রের ভিতরে তুমি যখন 15 সেন্টিমিটার দূরে এ বিন্দুতে একটা বস্তু রাখছো, তাহলে সেটা যে বিভব অনুভব করবে সেটার ইকুয়েশন হবে মাইনাস জি ইন্টু 70 ডিভাইডেড বাই 15। ওকে, তাহলে মাইনাস জি বাই 15 যদি কমন নাও, 70 প্লাস 60 থাকে বাইরে, তাহলে এখন যদি ক্যালকুলেটরের মানগুলো বসাও, জি এর মান 6.673 ইন 10 টু দ্য পাওয়ার মাইনাস 11। এটা বসালে তোমার ভ্যালু প্রায় অ্যারাউন্ড মাইনাস 5.7832 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 ভোল্ট আসে অ্যান্সার। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে একটু দেখো, মান হয়তো ভুল আসতে পারে। আচ্ছা, ঘতে আমাকে বলছে এ এবং ডি বিন্দুর প্রাবল্যের মানের তুলনা করো, মানে এ বিন্দু এবং ডি বিন্দুতে আমাদের প্রাবল্যের মান বের করতে হবে। এবং আমরা যেহেতু জানি প্রাবল্য একটা ভেক্টর রাশি, সো প্রাবল্য এটা যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এখানে আমাদের টোটাল মান বের করা মানে আমরা এখানে লব্ধি বের করতে হবে। তাহলে যেহেতু প্রথমে আমাকে এ বিন্দুতে প্রাবল্যের মান বের করতে হবে, ফলে আমাকে প্রথমে এ বিন্দুতে কি করতে হবে? একটা 1 কেজি ভরের বস্তু চিন্তা করতে হবে। তারপর আমরা দেখব যেই দুইটা ক্ষেত্র আছে এখানে কোন কোন ক্ষেত্র আছে। একটা হচ্ছে বি বিন্দুতে রাখা বস্তুর জন্য একটা ক্ষেত্র, আরেকটা হচ্ছে সি বিন্দুতে রাখা বস্তুর জন্য আরেকটা ক্ষেত্র। সেই দুইটা ক্ষেত্রের জন্য ইন্ডিভিজুয়াল কি পরিমাণ প্রাবল্য সে ফেস করবে। একটা হচ্ছে ইভি, আরেকটা হচ্ছে কি ইসি। সেই ইভির মান কত? সেই ইভিটা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে জি ইন্টু ক্যাপিটাল এম, মানে ক্যাপিটাল এম বলতেই আমরা বুঝি কার, ক্যাপিটাল এম মানে হচ্ছে ক্ষেত্র, আর স্মল এম হচ্ছে তুমি যেই বস্তুটাকে এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করাইতেছো। অর্থাৎ এই যে এই বিন্দুতে তুমি প্রাবল্য বের করতেছো, তাহলে এই বিন্দুতে একটা টেস্ট মাস রেখে
চেক করবা। তাহলে সেই স্মল এমটা হচ্ছে তোমার টেস্ট মাস, তাহলে ক্যাপিটাল এম হিসেবে আমাকে এখানে বসাইতে হবে 60। তাহলে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, সো আর এর মান এখানে 15 স্কোয়ার। এবং এটার যে ডিরেকশন সেটা হচ্ছে, আমরা জানি মহাকর্ষীয় বল যেহেতু একটা আকর্ষণধর্মী বল, তাহলে এ বিন্দুতে রাখা যে বস্তুটা সেটা কি হবে, বি বিন্দুতে রাখা বস্তুর দিকে আকর্ষিত হয়ে আসবে। তাহলে ইভি এর যে ডিরেকশন সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে। ঠিক সিমিলারলি সি বিন্দুর জন্য যে আকর্ষণ সেটা কি হবে, এ থেকে সি এর দিকে হবে, এবং সেটার মান হবে জি ইন্টু ক্যাপিটাল এম এর জায়গায় হবে 70 এবং আর এর জায়গায় হবে 15 স্কোয়ার। তাহলে দুইটা ভেক্টর আমার বের করে শেষ হয়ে গেছে, তাদের মান বের করলাম এবং তাদের মধ্যেকার ডিরেকশন আমাদের এখন প্রয়োজন। সো ডিরেকশন কত, দুইটা ভেক্টরের পাদবিন্দু যেহেতু একই অবস্থানে আছে, সো এই যে মধ্যেকার কোণ এটাই হচ্ছে তাদের মধ্যেকার আলফা। তাহলে এই কোণের মান কত, এটা আমরা জানি এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ তোমাকে বলাই আছে প্রশ্নে যে এই ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে এটা একটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রতিটা কোণের মান কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ এটা লেখা দরকার নেই। তো এখন আমরা একটা কাজ করি, এই বিন্দুর জন্য লব্ধিটা বের করে ফেলি। সো এই বিন্দুর জন্য লব্ধি বের করার জন্য আমাকে কি করতে হবে, ই অফ এ ইজ ইকুয়ালস টু রুট ওভার ই অফ বি স্কোয়ার প্লাস ই অফ সি স্কোয়ার প্লাস 2 ই অফ বি ই অফ সি কজ আলফা। সো ই অফ বি এর মান আমরা জানি, ই অফ সি এর মানও আমরা জানি, 2 ই বি ই সি কজ আলফা, সবগুলো ভ্যালু আমরা কিন্তু এখন জানি। তো এটা এখন আমরা ক্যালকুলেট করব, 1.779 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11, এবং জি অফ সি যে ভ্যালুটা সেটা আসবে 2.07 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11। সো 11 নিউটন পার কেজি, এখানেও এত নিউটন পার কেজি, যেটা হচ্ছে আমার তড়িৎ, আমাদের যে মহাকর্ষীয় প্রাবল্য সেই প্রাবল্যের একক নিউটন পার কেজি, এবং আলফার মান 60 ডিগ্রি। তাহলে এই সবগুলো ভ্যালু যদি এখন আমরা বসাই, 3.32 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 নিউটন পার কেজি। সো আমার সাথে সাথে তোমরা একটু ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করো, যদি কোনোটাই ভুল থাকে তাহলে কমেন্টে জানাও আমাকে। তাহলে ই এ বিন্দুর বের করা শেষ হয়েছে, এখন আমরা ই অফ ডি বিন্দুর বের করব। সো ডি বিন্দুর বের করার জন্য কি করতে হবে, আগের মতোই ই অফ বি প্রাইম স্কোয়ার ই অফ সি প্রাইম স্কোয়ার প্লাস 2 অফ ই অফ বি প্রাইম ই অফ সি প্রাইম ইন্টু কজ আলফা। সো ই অফ বি প্রাইম বলতে আমরা কি বুঝাইছি, ডি বিন্দুতে যখন তুমি প্রাবল্য বের করবা তখন প্রথমত ডি বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তু চিন্তা করতে হবে। এখানে আছে এই 1 কেজি ভরের বস্তুটা বি এর যে তড়িৎ ক্ষেত্র আছে সেটার কারণে বি এর দিকে আকর্ষিত ফিল করবে, তাহলে এটার জন্যে ই অফ বি প্রাইম আমরা পাবো, এবং সি এর দিকেও সে আকর্ষণ ফিল করবে, এটার জন্য আমরা পাবো ই অফ সি প্রাইম। সো ই অফ বি প্রাইমের যে ইকুয়েশন সেটা কত হবে, ই অফ বি প্রাইম হবে জি ইন্টু ক্যাপিটাল এম মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে বিডি যেহেতু তোমার পুরা বিসির অর্ধেক, তাহলে 15/2, অথবা আমরা চাইলে ডিরেক্ট লিখে ফেলতে পারি 7.5 স্কোয়ার ই অফ বি প্রাইম, এবং ই অফ সি প্রাইম হবে জি ইন্টু 70 ইন্টু এটার দৈর্ঘ্য 7.5 স্কোয়ার। সো ই অফ বি ই অফ সি নিউটন পার কেজিতে আমরা বের করে ফেলছি। এখন আমাদের দরকার আলফার ভ্যালু। দুইটা ভেক্টর মূল যেই বিন্দুতে একসাথে কানেক্ট আছে সেখান থেকে যে মধ্যকার কোণ সেটা এখানে দেখো 180 ডিগ্রি। তাহলে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা জানি এই কেসটা আলফার মান এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, দুইটা ভেক্টর তারা একই সরলরেখায় যখন অবস্থান করে তখন তাদের জন্য তোমার কজ আলফা কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে তখন এই ইকুয়েশনে হবে ইভি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার -2 ইবে ইসি। তাহলে এটাকে লিখতে পারো ই বি প্রাইম স্কোয়ার ই বি প্রাইম মাইনাস ই সি প্রাইম হোল স্কোয়ার এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের ইকুয়েশন অনুযায়ী। তাহলে ই বি প্রাইম ডিফারেন্স ই অফ সি প্রাইম আমাদের বের করতে হবে। তাহলে ই অফ বি প্রাইম ই অফ সি প্রাইম সেটা তো আমাকে এখানে বের করাই আছে, যে জি ইন্টু 60 এবং জি ইন্টু 70। তাহলে যেহেতু ডিফারেন্স বের করবো তাহলে অবশ্যই আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব।
তাহলে জি ডিভাইড বাই 7.5 স্কোয়ার, এটা দুইটা থেকে কমন নিতে পারি, এবং 70 মাইনাস 60 আমরা এখানে করতে পারি। তাহলে উপরে হবে 10g ডিভাইডেড বাই 7.5 স্কোয়ার, এটার ভ্যালু হবে 1.18 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11 নিউটন পার কেজি। ওকে, তাহলে এ বিন্দু এবং ডি বিন্দুর যে প্রাবল্য সেটা তুমি দেখতে পাইতেছ যে তোমার যে এ বিন্দুর যে লব্ধি প্রাবল্য সেটার মান বড় হয়েছে ডি বিন্দুর যে লব্ধি প্রাবল্য সেটা থেকে। এখন তুমি চাইলে অনেকে অনেকভাবে অ্যান্সার দিতে পারো, কেউ হয়তো পার্থক্য বের করতে পারো যে কোনটার চেয়ে কোনটা কতটুকু বড়, অথবা কেউ ভাগ দিয়ে দেখাইতে পারো কোনটার চেয়ে কোনটা কত গুণ। বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি যে যেরকমভাবে অ্যান্সার দিতে চাও সেরকমভাবে অ্যান্সার দিতে পারো। 6000 কেজি ভরের একটা বালুভর্তি ট্রাক সে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। এখন ট্রাক হতে যদি 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্র দিয়ে বালু পড়তে থাকে এবং 30 মিনিট পর ট্রাকটাকে আমি 10 মিটার দূরত্বের মধ্যে থামাই গেছি, তাহলে আমাকে গতে বের করতে বলছে 30 মিনিট পরে ট্রাকের ব্যাগের মান কত হবে সেটা বের করো। সো এই পুরো সিনারিওটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধরো একটা ট্রাক যাত্রা করা শুরু করছে এখান থেকে, এখন তার ভর ছিল 6000 কেজি, বাট প্রতিনিয়ত তার যে ভর সেটা কমতে থাকবে, কারণ প্রতি সেকেন্ডে তার ভিতর থেকে বালু পড়তেছে 0.1 কেজি পার সেকেন্ডে। তাহলে সে 30 মিনিট জুড়ে কোনো একটা জায়গায় যেয়ে পৌঁছাইছে, ফলে ওইখানে তার ভরের মানটা চেঞ্জ হয়ে গেছে, বাট এই পরিমাণ ডিস্টেন্স যাইতে তার 30 মিনিট সময় লাগছে, এটা আমাদের প্রশ্নে বলা আছে। এখন 30 মিনিট পজিশনে এখান যখন ছিল, এই 30 মিনিট পজিশন হওয়ার পরে তাকে 10 মিটারের ভিতরে থামাই ফেলছি, তাহলে 30 মিনিট পরে বস্তুর যে ভর এম প্রাইম ছিল 10 মিটার পরে তাকে থামানো হয়েছে, সেটার পর তার ভর কত সেটা বলা হয় নাই, বা কত সেকেন্ডে থামাইছে সেটাও কিন্তু বলা হয় নাই। সেই 30 মিনিট পরে এই যে পজিশন যখন তার ভর এম প্রাইম ছিল তখন তার ভেলোসিটি ভি প্রাইম কত সেটা বের করতে বলছে, এবং আদি যে ব্যাগ 6000 কেজি ভর যখন ছিল সেটা তোমার দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড নেই সেটা হবে 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা যেহেতু এখানে বুঝতে পারতেছি যে এখানে তোমার কোনো সংঘর্ষ ঘটতেছে না, বা সংঘর্ষ ঘটলেও সেটা কোন ধরনের সংঘর্ষ ঘটতেছে, সেটাকে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণা আমরা পাই না। তাহলে এখানে আমরা কিভাবে 30 মিনিট পরে তার ভেলোসিটি কত হবে সেটা বের করতে পারবো? সেটা বের করার প্রসেস হচ্ছে আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কেন এটা অ্যাপ্লাই করব? কারণ হচ্ছে ট্রাকটা যেই ভেলোসিটিতে চলতেছিল সেটা হচ্ছে একটা সমবেগ, তার মানে তার যেই ডেস্টিনি ছিল সেটা ছিল আজীবন এই ভেলোসিটিতে সামনে যাওয়া, বাট যেহেতু তার প্রতিনিয়ত তার ভর কমতেছে সেই অনুযায়ী তার ভেলোসিটিও আস্তে আস্তে কী হবে, পরিবর্তন হয়ে যাবে না? তার মানে আশা করি বুঝতে পারতেছে এখানে ঘটতেছে কি। তাহলে তার ভর চেঞ্জ হওয়ার কারণে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে ভর চেঞ্জ হওয়ার কারণে ভেলোসিটি এমনভাবেই চেঞ্জ হবে যাতে করে তার টোটাল যেই ভরবেগ সেটা কি সংরক্ষণ থাকুক। তাহলে এখানে অ্যাকচুয়ালি এক টাইপের সংঘর্ষ কিন্তু হয়ে গেছে। কোথায় সংঘর্ষটা হয়েছে? যখন তোমার ট্রাক থেকে বালুগুলো পড়তেছিল তখন কিন্তু একটা সংঘর্ষের মুহূর্ত চলছে। তাহলে সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, আমরা ভরবেগ সংরক্ষণশীলতা নীতি আমরা কিন্তু এটা সব জায়গায় ইউজ করতে পারি। তাহলে আমাদের আদি ভর এবং আদি বেগ দুইটাই আছে, আমাদের দরকার শেষ ভর এম প্রাইম। সেটা কিভাবে বের করবো আমরা? সেটা বের করার জন্যই প্রশ্ন একটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে তুমি ট্রাকটাকে 30 মিনিট পরে তার ভেলোসিটি কত সেটা তুমি বের করতে চাও, বাট তুমি তো জানো যে ট্রাকে তুমি যদি 1 সেকেন্ড ট্রাকটাকে চালাও বা 1 সেকেন্ড যদি ট্রাকটা চলতে থাকে তাহলে তার ভিতর থেকে 0.1 কেজি পরিমাণ ভর কিন্তু কমে যাবে। তাহলে তুমি যদি 30 মিনিট চালাও, দ্যাট ইজ 30 ইন্টু 60 সেকেন্ড যদি চালাইতে সময় দাও, তাহলে ট্রাকটা থেকে কি অ্যামাউন্টের ভর কমে যাবে? 0.1 ইন্টু 30 ইন্টু 60, যেটা 180 কেজি। তার মানে আমার যে পরিবর্তিত ভরটা হবে 30 মিনিট পরে সেটা হবে আমাদের 6000 থেকে 180 কম, দ্যাট মিন্স 5820 কেজি হচ্ছে আমাদের এম প্রাইম। তাহলে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি যদি অ্যাপ্লাই করি, এম ভি ইজ ইকুয়ালস টু এম প্রাইম ভি প্রাইম, তাহলে ভি প্রাইম হবে এম
ভি ডিভাইডেড বাই এম প্রাইম, যেখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 6000 ইন্টু 20 ডিভাইড বাই এম প্রাইম হচ্ছে 5820 কেজি। তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবা সামান্য একটু বেশি হবে, কারণ ভর কিন্তু এত বেশি কমে নাই, মাত্র 180 কেজি কমছে। তাহলে ভর তোমার ভেলোসিটি কি সামান্য একটু বৃদ্ধি পাইছে। তাহলে এই ভেলোসিটিটা হচ্ছে তোমার যখন সে এম প্রাইম অবস্থায় ছিল, এই সিচুয়েশনের জন্য তার ভেলোসিটি হচ্ছে কত, আমরা পাইলাম 20.61 মিটার পার সেকেন্ড। ঘ নাম্বারে জিজ্ঞেস করছে কি ট্রাকটাকে তুমি থামাইতে প্রয়োজনীয় বলের মান কত হবে সেটা তুমি বের করতে পারবা কিনা এই ইনফরমেশন থেকে। সেটা যদি বের করতে হয় আমাদের কিন্তু এখানে একটা ইনফরমেশন দিছে ট্রাকটার থামানো সম্পর্কে, যে তুমি ট্রাকটাকে 10 মিটার দূরত্বে থামাইছো, তাহলে তুমি যে ফোর্স প্রয়োগ করছো সেই ফোর্সটা কত মিটার জুড়ে, 10 মিটার দূরত্ব জুড়ে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। তাহলে 10 মিটার জুড়ে যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তোমার ফোর্সের সাথে যদি এই সরণটা গুণ দাও তাহলে তোমার কি হবে, কৃতকাজ বের করে হয়ে যাবে না। কোন ধরনের কৃতকাজ, যেই কৃতকাজ দিয়ে তুমি তার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ডে নিয়ে আসছো। সো এটা কিভাবে বের করব, তার মানে আমাদের তো কৃতকাজ বের করা লাগবে, তাই তো। সো কৃতকাজটাই আমরা কিভাবে বের করব, এখন আমরা সেই জিনিসটা একটু দেখি। সো আমরা জানি কৃতকাজের একটা ইকুয়েশন আছে, কৃতকাজ ডাব্লিউ হচ্ছে ডেল্টা ইকে। সো আমাদের যে কৃতকাজ সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। তাহলে গতিশক্তির সংরক্ষণশীলতা মানে আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি আমাদের বিয়োগ দিতে হবে। সরি, পরিবর্তন মানে কি, শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু শেষ ভর। এখন শেষ ভর কত তুমি কি সেটা জানো? এই যে সে যে এখানে এসে যে থেমে যাবে 0 মিটার পার সেকেন্ড, তুমি কি জানো কত সেকেন্ড পরে থামবে? আমরা কিন্তু জানি না। এই অবস্থানে তার কিন্তু একটা ভেলোসিটি, তার কিন্তু একটা ভর ছিল 5820 কেজি। তাহলে তাকে যে একেবারে ভর শূন্যই, তাকে যে আমি থামাইতে থামাইতে ভর শূন্য হয়ে গেছে সে, এমন তো না। ধরো তুমি যদি 20 সেকেন্ডে যদি তাকে থামাও, হ্যাঁ কথার কথা ধরো 20 সেকেন্ডে থামাইলা, তাহলে তার ভর কতটুকু কমবে, 0.1 ইন্টু 20, তার মানে 2 কেজি মাত্র ভর কমবে। তাহলে 5820 থেকে 5818 কেজি মাত্র হবে। তাহলে তার ভরের কিন্তু চেঞ্জ হবে, বাট সেটা জিরো হবে না, এটা আমরা বুঝছি। তাহলে কত সেকেন্ড পরে থামবে সেটা তো আমরা জানি না। তাহলে ধরে নিলাম সেই সেকেন্ড পরে তার ভর এম প্রাইম থাকবে, বাট ভেলোসিটি হইতে হবে কত, 0, কারণ তুমি তাকে থামাবা। তাহলে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ দিতে হবে। তাহলে তার আদি কন্ডিশন কোথায়, অর্থাৎ তুমি তাকে বল প্রয়োগ করা শুরু করছো কোন মুহূর্ত থেকে, যখন তার ব্যাগ ছিল 20.61 মিটার পার সেকেন্ড, তখন তার ওজন ছিল কত, 5820। তাহলে হাফ ইন্টু 5820 ইন্টু 20.61 স্কোয়ার, এই যে ভ্যালুটা এটাই হচ্ছে তোমার কি কৃতকাজের মান। ঠিক আছে, সো এটা যদি আমি ক্যালকুলেট করি 0.5 ইন্টু 5820 ইন্টু 20.61 হোল স্কোয়ার, এটা হবে আমার প্রায় -1.236 ইন্টু 10⁻6 জুল। তাহলে আমাকে এই ট্রাকটাকে 10 মিটারে থামাইতে হইলে আমাকে এই অ্যামাউন্টের কাজ করতে হবে। তাহলে কৃতকাজের ইকুয়েশন W = Fs cos θ। সো এখানে যেহেতু আমরা এক ট্রাকটাকে যেহেতু সমতলে রাখতেছি, এটার জন্য আমরা থিটার মানটা 0 ধরে নিলাম। থিটার মান 0 ধরার মানে কি, cos θ ডিগ্রি, cos 0 ডিগ্রি, এটার মান 1। তাহলে সিম্পলি W = Fs এই ইকুয়েশনে আমরা ইউজ করব। বাট যেহেতু এখানে কৃতকাজ নেগেটিভ আসতেছে, বুঝতেই পারতেছে এখানে কৃতকাজ কেন নেগেটিভ হইতেছে। কারণ হচ্ছে ট্রাক যদি সামনের দিকে যায়, ট্রাক তো 10 মিটার সামনে থামছে, তাহলে সরণের ডিরেকশন কোন দিকে, সামনের দিকে। বাট তুমি ট্রাকের বিপরীতে ফোর্স দিতে হবে না তাকে থামানোর জন্য, কারণ ট্রাকটা তো সামনের দিকে যাইতেছে। তাহলে তোমার ফোর্সের ডিরেকশন এবং সেই ফোর্সের কারণে যে সরণের ডিরেকশন সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে। তাহলে তুমি যেই বলটা দিবা সেটা হচ্ছে বাধাদানকারী বল, এই কারণে তোমার যে ফোর্সের মান সেটাও কিন্তু নেগেটিভে আসবে। তাহলে 1.236 ইন্টু 10⁻6 জুল হবে উপরে, আর নিচে হবে সরণ 10। তাহলে -1.236 ইন্টু 10⁻⁴
5 নিউটন পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে যদি আমি ওই ট্রাকটাকে 10 মিটারে থামাই দিতে চাই। বুঝতে পারছো? আশা করি এই সবগুলা সৃজনশীল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনোটা প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।